1503 সালে বানানো মোনালিসা নামের একটি পেইন্টিং আজ এতই বিশ্ববিখ্যাত যে অলমোস্ট আমরা সবাই একবার না একবার হলেও এটাকে দেখেছি। কিন্তু এই পেইন্টিংটির পেইন্টার লিওনার্দো দা ভিঞ্চি পেইন্টিংটির মতো অতটাও বিখ্যাত নন। কিন্তু যারা লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে জানেন তারা অন্তত এটাই বিশ্বাস করেন যে লিওনার্দো দা ভিঞ্চিকে পৃথিবীতে আজ পর্যন্ত আসা সব জিনিয়াসদের মধ্যে ওয়ান অফ দ্য ফাইন্ডেস্ট জিনিয়াস বলা হয়। কেননা পৃথিবীতে আসা অন্য সব জিনিয়াসদের একটি নির্দিষ্ট ফিল্ড ছিল, যেখানে শুধুমাত্র নিজেদের সেরাটুকু দিয়ে তারা সেই কাজের মাস্টারি অর্জন করেছিলেন। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির তেমন নির্দিষ্ট কোনো ফিল্ড ছিল না। তিনি একজন ইউনিভার্সাল জিনিয়াস ছিলেন। তিনি একজন পেইন্টার ছিলেন, ইনভেন্টর ছিলেন, পলিম্যাথ ছিলেন, আর্কিটেক্ট ছিলেন, রাইটার ছিলেন, ম্যাথামেটিশিয়ান ছিলেন, স্কুল্পটার ছিলেন, বোটানিক্স ছিলেন, ওয়েপন ইঞ্জিনিয়ার ছিলেন, জিওলজিস্ট ছিলেন, কার্টোগ্রাফার ছিলেন এবং অ্যানাটমিস্ট ছিলেন। যদি আরও কিছু ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাড করি তাহলে তিনি উল্টো লিখতে পারতেন, যা কিনা আয়নাতে পড়া যেত। তিনি অ্যাম্বিডেক্সটেরিয়াসও ছিলেন, যার অর্থ তিনি দুই হাত দিয়েই লিখতে পারতেন। এত কিছুতেই মাস্টারি অর্জন করেছিলেন দা ভিঞ্চি। এছাড়াও তিনি লাইফ টাইমে কিছু অসাধারণ ইনভেনশনের ধারণা দিয়ে গেছেন। তার মধ্যে প্যারাশুট, ডায়াগ্রাম, ক্রসবো, ব্যাকআপ রোল, হেলিকপ্টার, ট্যাঙ্ক, আর্টিলারি, অ্যাডজাস্টেবল ল্যাডার, আর্মর কার ও অ্যানোমিটার সহ এই সকল ইনভেনশনের ক্রেডিট দিতে হয় দা ভিঞ্চিকে। এমনকি বিল গেটসও তার প্রতি এতটাই ইনফ্লুয়েন্স ছিলেন যে 1994-এ দা ভিঞ্চির লেখা কিছু পেজকে $30.8 মিলিয়ন কিনে নেন। এখন প্রশ্ন হলো, এত কিছু আমি আপনাকে কেন বলছি? কারণ আজকে যে বইটির সামারি এই ভিডিওটিতে দিতে যাচ্ছি তার নাম হলো থিঙ্ক লাইক দা ভিঞ্চি। বইটির লেখক মাইকেল জে গ্লাব তার লাইফ লং রিসার্চের পর বইটিতে এমন 7টি প্রিন্সিপাল শেয়ার করেছেন যা দা ভিঞ্চিকে এত বড় জিনিয়াস তৈরি করেছিল। আপনিও এই প্রিন্সিপালগুলো প্রতিদিন ফলো করে দা ভিঞ্চির মতো অত বড় জিনিয়াস না হলেও কোনো একটি পার্টিকুলার বিষয়ে প্রতিদিন জিনিয়াস হতে পারবেন। আর যদি বইটি কিনতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনতে পারেন। তো চলুন প্রিন্সিপালগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, কিউরিয়াসিটি। যেমনটি আগেই বলেছি যে কতগুলো বিষয়ে মাস্টারি অর্জন করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তো এমনটা তো হওয়া সম্ভব নয় ডেলি প্রতিটি পার্টিকুলার সাবজেক্টের জন্য পার্টিকুলার টাইম নির্ধারণ করা। দা ভিঞ্চি এত বড় জিনিয়াস হতে পেরেছিলেন কারণ তিনি তার আশেপাশে থাকা জিনিসগুলো নিয়ে অত্যাধিক কৌতূহলী থাকতেন। তিনি সবকিছুর গভীরে গিয়ে জানতে চাইতেন, কিন্তু তার সময়ে সবকিছু সম্পর্কে জানাটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। তখন আমাদের সময়ের মতো ইন্টারনেট ছিল না এবং খুবই কমই এমন বই পাওয়া যেত যা তার জানার চেষ্টাকে মেটাতে পারত। কিন্তু আজকের সময়ে ইনফরমেশন কালেক্ট করাটা দা ভিঞ্চির সময়ের মতো অতটাও কঠিন কাজ নয়। আপনার হাতে রাখা এই ছোট্ট ডিভাইসটি থেকে আপনার সব রকমের কৌতূহল দূর করে ফেলতে পারেন। কিন্তু দা ভিঞ্চির মতো অতগুলো বিষয়ে আপনাকে কৌতূহলী হওয়ার দরকার নেই। আপনাকে শুধুমাত্র আপনার ফিল্ডে কিউরিয়াস হতে হবে। আপনি যে বিষয়ে যত কিউরিয়াস হবেন আপনার তত বেশি চান্স থাকবে সেই বিষয়ের উপর আপনার মাস্টারি অর্জন করার। আর এটার জন্য আপনাকে দা ভিঞ্চির মতো একটি নোটবুক মেনটেন করতে হবে। আপনার সারাদিনে আসা কোশ্চেনগুলো নোটবুকটিতে লিস্ট আকারে লিখতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে কোশ্চেনগুলো জোরে জোরে একবার পড়ে ঘুমাতে যেতে হবে। এতে আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই কোশ্চেনগুলোর উপর কাজ করবে এবং আপনি কোশ্চেনগুলোর উত্তর দ্রুত খুঁজে বের করতে সক্ষম হবেন। নাম্বার 2, ডেমনস্ট্রেশন অর্থাৎ বাহ্যিক প্রকাশ। লিওনার্দো দা ভিঞ্চি যখনই কোনো নতুন জিনিস শিখতেন তিনি আমাদের মতো সেগুলো পড়ে শুনে ভুলে যেতেন না। তিনি সেগুলোর উপর বারবার প্র্যাকটিক্যালি অ্যাকশন নিয়ে একটি এক্সপিরিয়েন্স অর্জন করতেন। যেমন আগের পয়েন্টটিতে আপনাদের একটি নোটবুক ফলো করতে বলেছি এবং দৈনিক আসা কোশ্চেনগুলোকে লিস্ট আকারে লিখতে বলেছি। এই কথাটা তো আমরা সবাই শুনেছি ও বুঝেছি, কিন্তু আমি জানি খুবই কমই এমন লোক খুঁজে পাওয়া যাবে যারা কথাটা শোনার পর তার উপর একটি প্র্যাকটিক্যাল অ্যাকশন নেবে এবং কাজটির একটি এক্সপিরিয়েন্স অর্জন করতে সক্ষম হবে। মনে রাখতে হবে কোনো বিষয়ে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স অর্জন করা থিওরি থেকে অনেক বেশি বেনিফিশিয়াল হয়, আর যে যত বেশি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স অর্জন করবে তার তত বেশি জিনিয়াস হওয়ার চান্স থাকে। দা ভিঞ্চি নিজেকে তার জীবনে অর্জন করা এক্সপিরিয়েন্সের ছাত্র মনে করতেন। এখন এক্সপিরিয়েন্স কিভাবে অর্জন করতে হয়? সাধারণত 3 ভাবে আমরা কোনো কাজে এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি। কোনো জিনিস প্র্যাকটিক্যালি করে, সেটাকে বারবার রিপিট করে এবং সেটার ভুল থেকে শিখে। কিন্তু দুঃখজনক এটাই আমাদের মধ্যে বেশিরভাগই এটা করি না। একটা এক্সাম্পল দেওয়া যাক। আমি আমার কিছু বন্ধুদের এটা বলতে শুনেছি, বাস্তব জীবনে মোটিভেশনাল ভিডিও দেখে তেমন কোনো লাভ হয় না।
এমনটা সাধারণত এই কারণেই হয়, আমরা কোনো মোটিভেশনাল ভিডিও দেখার পর কিছু সময়ের জন্য তো খুব মোটিভেটেড থাকি এবং ভিডিওতে বলা কথাগুলো তো কিছু সময়ের জন্য মাথায় থাকে, যেহেতু ওই কথাগুলোর ওপর কোনো রকম প্র্যাকটিক্যাল অ্যাকশন নেই না, যদিও কোনো রকম প্র্যাকটিক্যাল অ্যাকশন নেইও, তার উপর বেশিক্ষণ পারসিস্ট থাকতে পারি না, সে কারণে মাথা থেকে কথাগুলো বেরিয়ে যায় এবং শেষমেশ করা ভুলটা থেকেও কোনো কিছু শিক্ষা লাভ করতে পারি না। আপনার এমনটা কখনোই করা উচিত নয়। আপনি যেটা শিখবেন সেটা একটি নোটবুকে লিখে এবং আপনার লেখা বিষয়গুলোকে বারবার রিভিউ করে তার উপর একটি প্র্যাকটিক্যাল অ্যাকশন নিতে হবে। নাম্বার 3, সেন্সেশন। ডা ভিঞ্চি নিজের 5টি সেন্সেস বা পঞ্চ ইন্দ্রিয়কে অনেক ভালোভাবে ব্যবহার করতেন। সাধারণত আমরা আউটার ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হয়ে এই 5টি ইন্দ্রিয় দ্বারাই। এটা বলা যায় যে আমাদের বডি ও মাইন্ডের মধ্যে যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ করতে সাহায্য করে তা হলো এই 5টি ইন্দ্রিয়। তাই আপনি যত বেশি ভালোভাবে আপনার 5টি ইন্দ্রিয়কে ব্যবহার করবেন, তত ভালোভাবে আপনি আশেপাশের জিনিসগুলোকে অবজার্ভ করতে পারবেন। ডা ভিঞ্চি কোনো ফুলকে শুধুমাত্র ফুল মনে করে দেখতেন না, তিনি এটিকে দেখার সাথে সাথে নিজের বাকি 4টি ইন্দ্রিয়ও ব্যবহার করতেন। যেমন এর গন্ধটা কেমন হবে, এটি টাচ করলে কেমন ফিল হবে এবং এটি পরাগ অবস্থায় কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি। ডা ভিঞ্চি যে কোনো জিনিস অনেক ডিটেলসের মধ্যে দিয়ে দেখতেন, যার ফলে যে কোনো জিনিস খুব সহজে তিনি অবজার্ভ করতে পারতেন। সো আপনিও যখন কোনো কিছু দেখবেন সেটাকে ভালোভাবে অবজার্ভ করুন। যদি কোনো গান শুনেন তাহলে খুব মনোযোগ দিয়ে গানটির প্যাটার্নগুলো আলাদা করুন, কিছু টাচ করলে তা ভালোভাবে ফিল করুন, কিছু খেলে তার টেস্টগুলো ফিল করে খান, শ্বাস নেওয়ার সময় লম্বা শ্বাস নিন যাতে আপনার মাইন্ড ক্লিয়ার থাকে ও আপনার আশেপাশের জিনিসগুলোর গন্ধ নিতে পারেন। এই ছিল 7টির মধ্যে 3টি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালগুলো অনেক ইম্পর্টেন্ট হওয়ায় এবং বোঝার সুবিধার্থে ভিডিওটি 2টা পার্টে ভাগ করা হয়েছে। বাকি 4টে স্টেপ আমি এর পরের ভিডিওতে কভার করার চেষ্টা করব। সবশেষে আপনার কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।